হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনার কাছে শেয়ার করব এটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। এই কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা মারাত্মক, আজকের এই ঘটনাটা না শুনলে হয়তো বা আপনার জানাই থাকতো না। আমি এই ঘটনাটা যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। আমার নাম হচ্ছে শাকিল। আমার গ্রামের বাড়ি বালিকান্দা, শরীয়তপুরে। কিন্তু সেখানে আমাদের থাকা হয় না। কারণটা হচ্ছে আমার বাবা একজন সরকারি কৃষি কর্মকর্তা হওয়ার কারণে আমাদের এক জেলায় বেশি দিন থাকা হয় না। আর আমার ঠিক তেমনই কোনো বন্ধু নেই, সেই জন্যই। কারণ আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। কারোর সাথে বন্ধুত্ব করলে আমার বন্ধুত্ব বেশি দিন থাকে না। সেই জন্য আমি আর কারোর সাথে বন্ধুত্বও করি না। আমিও ঠিক আমাকে নিজের মতো করে একাকিত্ব করে নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। আমি এখন ঠিক একা থাকতেই পছন্দ করি। কিন্তু এই একাকিত্ব আমাকে কতটা ভয়ঙ্কর জিনিসে ফেলে দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। ঠিক এই একাকিত্বর কারণে আমার জীবনে এত বড় এক কালবৈশাখী ঝড় আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। মানে হচ্ছে কালা জাদুর নেশা। এই কালো জাদুর নেশায় পড়ে আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। তখন সময়টা ছিল ২০০১ সাল, জানুয়ারি মাসের ১৮ তারিখে। বরাবরের মতোই আমার বাবা আবার ট্রান্সফার হলো নওগাঁ তিলকপুরে। সেখানে আমাকে একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। আমিও প্রতিনিয়ত স্কুলে যাচ্ছি। আমার তেমন কোনো কারোর সাথে বন্ধুত্ব হয়ে ওঠে নাই। আমি আমার মতো করে ক্লাস করতেছি। আমি একাকিত্ব, একা একটা বেঞ্চে বসি। আমি আমার মতো চলাফেরা করতেই পছন্দ করি। আর আমার এই একাকিত্বর কারণে আমার আশেপাশে কেউ আসে না। আর আমার তেমন কোনো বন্ধুও নাই। ঠিক তার কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে একটি ছেলে আমার মতোই একাকিত্ব। ও একা একটা আসতো, একা একটা বেঞ্চে বসতো, কারো সাথে মিশতো না, কারো সাথে কথা বলতো না। ও একা থাকতো। ওর নাম হচ্ছে মনির। ওর বাসা আমার বাসার কাছেই। কাছাকাছি হওয়ায় আমরা সবসময় একসাথেই যাওয়া আসা করতাম, কিন্তু কখনো কেউ কারো সাথে কথা বলতাম না। ও ওর মতো চলাফেরা করতো, একাকিত্ব, আমি আমার মতো। ও একা সবার পিছনের সিটে গিয়ে বসে থাকতো, কারো সাথে কথা বলতো না। আর ঠিক তার সামনের বেঞ্চটায় আমি একা বসে থাকতাম, কারো সাথে কথা বলতাম না। একদিন স্কুলে সকল ছাত্রছাত্রী আসায় আমরা আর ওই একা একটা বেঞ্চ পেলাম না। একা একটা বেঞ্চ না পাওয়ার কারণে আমরা দুজনে পিছনের সিটে ভাগাভাগি করে শেয়ার করে দুজনে বসলাম। বসার পরে আমাদের মাঝে ওই দিন আর তেমন বেশি একটা কথা হলো না। আর শুধু হাই হ্যালো এতটুকুই হয়েছে। পরের দিন যখন ও আসলো তখন ও আবার পিছনের সিটে বসলো। ওর সাথে আমিও বসলাম। বসার পরে আমাদের দুজনের মাঝে কিছু কথাবার্তা হলো। কিছু কথাবার্তা হওয়ার পরে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হলো। তারপরে এখন আর ও আমার বন্ধু শুধু মনির, আর আমি মনিরের বন্ধু। এছাড়া আমাদের আর কোনো বন্ধু নাই। আর আমরা কারো সাথে মিশিও না। আমরা দুজনে দুজনের মতো করে একাকিত্ব থাকতেই পছন্দ করি। দুজনে দুজনের মতো করে এরকম বেশ কিছু মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে একদিন আমাদের স্কুল লেইজার হয়েছে। লেইজারে আমরা সবাই বাইরে বের হয়ে ঘুরতেছি। তো মনির ও আমি দুজনে মিলে একসাথে মাঠের এক প্রান্তে বসে আছি। বসে থাকার পরে মনির আমাকে বলল যে, "ওই যে দেখো বন্ধু, মাঠের ওই প্রান্তে ২ টা গরু ঘাস খাচ্ছে। তুমি কি দেখবা? এই গরু দুটো যতটা শান্তশিষ্ট এখন রয়েছে, আমি শুধু একটা কাজ করব। এই গরু দুটো আর শান্তশিষ্ট থাকবে না।" তখন এই কথা শুনে আমি অবাক হলাম। অবাক হয়ে মনিরকে বললাম, "মনির, এটাও কি সম্ভব?" পরে মনির বলল, "আচ্ছা বন্ধু, তাহলে তুমি দেখো।" তারপরে মনির গরু দুটো সামনে গেল। গিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে গরু দুটোর মাথায় হাত রেখে ফু দিল। ফু দেওয়ার পরে মনির ওইখান থেকে সরে আসলো। সরে আসার পরে আমাকে বলতেছে, "বন্ধু, তুমিও চলে আসো।" তখন আমিও মনিরের সাথে এসে এক প্রান্তে বসলাম। আমরা মাঠের এক প্রান্তে এসে বসে দেখতেছি গরু দুটো এখন আর শান্তশিষ্ট নেই। গরু দুটোর চোখ লাল বড় বড় হয়ে গেছে। গরু দুটো একটা আরেকটার দিকে কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই দড়ি ছিঁড়ে এসে একে অন্যকে মেরে ফেলবে। ঠিক যা ভাবা তাই হলো। গরু দুটো হঠাৎ করে দড়ি ছিঁড়ে এসে দুটো অনেক মারামারি করতেছে।
মনে হচ্ছে একটা আর একটা শিং ভেঙে রক্তাক্ত করে দিবে, এতটা মারামারি করতেছে। অনেকক্ষণ আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম যে গরু দুটোর আর স্বাভাবিক নাই, গরু দুটো কেমন যেন অস্বাভাবিক ব্যবহার করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, লাফাচ্ছে, দৌড় দিচ্ছে, একটা অন্যকে গুঁতো দিয়ে মেরে ফেলতেছে। মানে পুরোই অবস্থা খারাপ। এটা দেখে আমি মনিরকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মনির কি হয়েছে, তুমি কি এমন করলে যে কারণে গরু দুটোর এই অবস্থা? মনির তখন আমাকে বলল যে বন্ধু, এবারে তুমি একটু বসো, আমি গরু দুটোকে শান্ত করে দিয়ে আসি। মনির তখন গরু দুটোকে কড়া গলায় উচ্চ স্বরে বলল, এই থাম। গরু দুটোকে এটা বলার পরে গরু দুটো মনিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে মনির গরু দুটোর কাছে গেল, গিয়ে মাথায় হাত বুলিয়ে কি যেন কি পড়লো, গরু দুটো আবার শান্তশিষ্ট হয়ে গেছে। এতক্ষণ যে এরা মারামারি করছে, নিজেদের মাঝে রক্তাক্ত করেছে, শিং ভেঙে গেছে, এগুলো তাদের মাথায় নেই। তারা আপন মনে আবার সেই ঘাস খাচ্ছে। এখন যে কিছুক্ষণ আগে যে এখানে অনেক কিছু হয়ে গেছে, এমনটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। গরু দুটো খুব শান্তশিষ্ট, ভদ্র। এটা দেখে আমি মনিরকে জিজ্ঞাসা করলাম, মনির কি এমন করেছিস যে কারণে গরু দুটো এরকম করলো? মনির তখন আমাকে বলতেছে, বন্ধু, ম্যাজিক ম্যাজিক, এটাই হচ্ছে ম্যাজিক। তুমি কি ম্যাজিক শিখতে চাও? তখন মনির কথা শুনে আমি একটু কৌতূহল বশতই বললাম, হ্যাঁ বন্ধু, আমি শিখতে চাই, আমি জানতে চাই এটার কারণ কি। এটা যে ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আমি কখনো কল্পনাও করতে পারিনি। মনির তখন বলল যে ঠিক আছে বন্ধু, তাহলে তুমি কালকে লেজারের সময় আমার কাকার কাছে যাবে। মনিরের কাকার নাম ছিল কবির। তারপরের দিন মনির ও আমি মনিরের কাকার কাছে গেলাম। মনিরের কাকার কাছে যাওয়ার পরে মনিরের কাকাকে সালাম জানালাম, কাকা আসসালামু আলাইকুম। মনিরের কাকা সালামের কোনো উত্তর দিল না। উত্তর না দিয়ে বলল মনিরকে, মনির, এ কে শাকিল? তখন আমি অবাক হয়ে কাকাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার নাম জানলেন কিভাবে? তখন মনির বলল যে আমি বন্ধু তোমার নাম বলেছি। তখন কবির কাকা বলল যে শাকিল, তুমি কি এই ব্ল্যাক ম্যাজিক শিখতে চাও, এই জাদু শিখতে চাও? তখন আমি বললাম, হ্যাঁ কাকা, আমি শিখতে চাই, আমি জানতে চাই। তখন কাকা আমাকে বলল যে ঠিক আছে, তাহলে তুমি কালকে এসো। আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি শুধু সারা রাত টেনশন করছিলাম ওই জায়গা থেকে আসার পরে, যে কখন রাত হবে, রাত বের হয়ে সকাল আসবে, আমি কাকার কাছে যাব, ব্ল্যাক এই ম্যাজিক শিখবো, ম্যাজিক শিখবো। এই ম্যাজিক যে অন্য সাধারণ 10টা ম্যাজিকের মতো না, তা আমার মাথায় ধরে নাই। আমি তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা, যে আমিও ম্যাজিক শিখবো। এই ম্যাজিক যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, আমি তখনও জানতাম না। তারপরে একদিন যখন কাকার কাছে আসলাম আমি ও মনির, তখন কাকা আমাকে বলল যে শাকিল, তুমি কি সত্যি শিখতে চাচ্ছ এটা? আমি বললাম, হ্যাঁ কাকা, আমি শিখতে চাচ্ছি। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারবা এই জাদু শেখার জন্য? আমি তখন বললাম যে আমি সব পারবো, আমার কাছে পারবো না এমন কোনো শব্দ নাই। তখন মনির রে বলল যে কালকে শাকিলকে নিয়ে প্রস্তুত হয়ে তারপর তোমরা দুজন একবারে বাসা থেকে পুরো প্রস্তুতি নিয়ে চলে আসবে, যাতে আর বাসায় কখনো রিটার্ন যাবে না, এরকমটা। আর একটা বিষয় মাথায় রাখবে, এই যে জাদু শিখতে আসছো, এখানে কিন্তু পিছন ফেরা যাবে না। মানে তুমি এরকম পারবে না যে জাদু পুরোপুরি না শিখে রিটার্ন ব্যাক করতে পারবে না। শুধু তাই না, এর ভিতরে হচ্ছে অনেক কিছু আছে, অখাদ্য কুখাদ্য, যেগুলো তোমার খাওয়া লাগতে পারে, রক্ত পান করা লাগতে পারে, তারপর পচা রক্ত পান করা লাগতে পারে, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে তোমার কিন্তু রুচিতে যাবে না। এগুলো তুমি বুঝে শুনে তারপরে ভেবে চিন্তে দেখো। তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা, যে আমার জাদু শিখতে হবে। সেই চিন্তার জন্য আমি সবকিছু তাকে হ্যাঁ বলে দিলাম, যে আমি সব পারবো। তারপরের দিন আমি ও মনির দুজনে মিলে কাকার কাছে গেলাম সকল প্রস্তুতি নিয়ে। কাকা বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা তো এখানে বসে এই সিদ্ধি গ্রহণ করতে পারবো না, এজন্য আমাদের নির্জনে যেতে হবে, বহু বহু দূরে। ওই তেপান্তরে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের চূড়ায় একটা গুহা রয়েছে, আমরা সেই গুহায় গিয়ে তারপরে তপস্যা করে তারপরে একটা কিছু করব। কাকার কথা আর দ্বিতীয়বার কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমি ও মনির দুজনে মিলে চলে গেলাম। তারপর আমরা সারাদিন ধ্যান করতেছি, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু দেখতেছি, চোখের সামনে দেখতেছি কালো কালো ছায়া আসতেছে,
কালো অবয়ব, কালো মূর্তি অনেক কিছু আসতেছে। আমরা কালো খাসি, কালো মুরগি, কালো কবুতর এগুলো জবাই দিচ্ছি, এগুলো রক্ত পান করতেছি, সিদ্ধি লাভ করতেছি। এরকম করতে কখন যে ৬ মাস, বছর কেটে গেল আমরা নিজেরাও জানি না। এক পর্যায়ে এসে আমি একটা অনেক ভালো তান্ত্রিক হয়ে গেলাম। আমি তান্ত্রিক হয়ে ভালো কিছু তো শিখতে পারলাম না, সবকিছু ব্ল্যাক ম্যাজিক করে শিখেছি। আমি ব্ল্যাক ম্যাজিকটা খুব ভালো করে চর্চা করে শিখে ফেলেছি। আর আমার মেধাশক্তি ভালো থাকার জন্য আমি খুব দ্রুতই শিখতে পেরেছি। তারপরে কাকা মনিরকে রেখে বলল যে, "মনির আমার কাছে থাকুক, শাকিল তুমি আমার বন্ধু অমুক গ্রামে চলে যাও। আমার বন্ধুর সেই গ্রামে গিয়ে তারপর তুমি মানুষের সেবা করো, মানুষের কাজে আসো। মানুষের কাছে আসলে আস্তে তারপর তোমার পরিচিত বাড়বে।" তারপরে আমি কাকার কথা শুনে সে কাকার বন্ধুর কাছে চলে গেলাম। আমাকে থাকার জন্য দেওয়া হলো ছোট্ট একটা কুঁড়ে ঘর। আমি সেই ঘরে থাকতে রইলাম। থাকার পরে ওই কাকার বন্ধু মানুষকে বলে বেড়িয়েছে যে, "আমার ঘরে অনেক বড় তান্ত্রিক আসছে, অনেক বড় ফকির টাইপের, এই হুজুর টাইপের কেউ আসছে। তোমাদের যার যে সমস্যা হয় সবাই আমার কাছে চলে আসতে পারো।" কাকার এই সার্কুলারের জন্য গ্রামের মানুষজন আস্তে আমার কাছে আসতে শুরু করে দিল। তখন আমি সামান্য কিছু টাকা নিয়ে মানুষের কাজ করে দিতাম। আর মানুষের কাজ করানে আমি তো কখনো মানুষের উপকার করিনি, সবসময় মানুষের ক্ষতিটাই করেছি। ব্ল্যাক ম্যাজিক করে মানুষের যা কিছু উসল করে দিয়েছি, হাসিল করে দিয়েছি। যেমন মানুষকে পছন্দ করত, সেই মানুষকে পাইয়ে দিতাম। তারপর জায়গা জমি নিয়ে সমস্যা হতো, সেগুলো পাইয়ে দিতাম। বিনিময়ে আমাকে একটা তারা প্রফিট দিত, সেটার জন্য আমি কাজ করতাম। এরকম করতে আমার পাবলিসিটি এতটাই বেড়ে গিয়েছে যে আমি বেশ অল্প সময়ে অনেক বড়লোক হয়ে গেলাম। আমার কাছে বেশ টাকা পয়সা জমে গেল। সব মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পর্যায়ে চলে আসলাম। আসার পরে আমার যখন ঘরবাড়ি সব হলো, তারপরে ওইখানে সে কাকা আমাকে বলতেছে যে, "শাকিল এইবার তো অনেক হলো, এখন তোমার বিয়ে শাদী করা দরকার, একটা বিয়ে করো।" তখন আমি কাকাকে বললাম যে, "আচ্ছা ঠিক আছে কাকা, আপনি মেয়ে দেখেন, আমি বিয়ে করব।" এরকম করে কাকা একটা মেয়ে দেখলো, যে মেয়েটা অনেক রূপবতী, গুণবতী ও সুন্দরী এবং খুব পরেশগারী। ও নামাজ পড়ে ৫ ওয়াক্ত রোজা রাখে। ও আমাকে ভাবছিল আমি সত্যিকারে খুব ভালো মানুষ আর ভালো টাইপের ফকির, ও এইটাই ভেবে আমি ভালো হুজুর, মস্ত বড় অনেক জ্ঞানী একটা ব্যক্তি, এটা ভেবে নীরা এক চান্সে আমাকে বিয়ে করার জন্য রাজি হলো। আমি নীরাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আমিও আর না করতে পারলাম না। আমিও তখন বিয়েতে সম্মতি দিলাম। সম্মতি দেওয়ার পরে এভাবে আমাদের সুখে সংসার বেশ কিছুদিন কেটে যাচ্ছে। মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। আমার নাম খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছে এলাকায়, আস্তে আরো ২-৪ গ্রাম থেকেও লোকজন আসতেছে আমার কাছে। আমি খুব ফেমাস, পপুলার একটা মানুষ হয়ে গেছি, যে আমাকে না চেনে অর্থ এলাকায় এমন কেউ নাই। এরকম করে আমার নাম, যশ অনেক কিছু বাড়তেছে, অনেক মানুষজন দেখতেছে, আসতেছে, তারা সেবা নিচ্ছে। আমিও আমার গ্রাম রেখে আরো ২-৩ গ্রাম ছাড়িয়ে গিয়ে তারপর মানুষের কাজ করে দিয়ে আসি। ঠিক এরকম করে আস্তে একদিন রাতে আসতেছিলাম। আসার পরে দেখতেছিলাম একটা সাদা বিড়ালটাকে ৭টা কালো বিড়ালে খুব মারতেছে। বিড়ালটা খুব কান্না করতেছে। বিড়ালটার চারপাশ থেকে, সাদা বিড়ালের চারপাশ থেকে কালো ৭টা বিড়ালে ধরে খুব মারতেছিল। মারতে থাকার পরে ওই সাদা বিড়ালটা খুব অসহায়ের মতো মার খাচ্ছে। ও কোথাও যেতে পারতেছে না। তখন আমি একটা লাঠি হাতে নিলাম। লাঠি হাতে নিয়ে ওই সাদা বিড়ালটাকে বাঁচালাম। ওই ৭টা কালো বিড়ালকে আমি পিটিয়ে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়ার পরে ওই সাদা বিড়ালটা কিছু দূরে গিয়ে খুব আহত, খুব ক্লান্ত দেখতে পাচ্ছি। তারপরে সেই বিড়ালটা আমাকে ধন্যবাদ জানালো। তো আমি তখন বুঝতে পারলাম এটা কোনো বিড়াল ছিল না। আর যে ওই সাদা কালো ৭টা ছিল, তারাও কোনো বিড়াল ছিল না। এটা হয়তোবা ওই জিন জাতীয় কিছু একটা ছিল। সে যাই হোক, আমি ওই সাদা বিড়ালটার উপকার করে আমি চলে আসলাম। আসার পরে এরকম বেশ কিছু মাস কেটে গেল। কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন আমার ঘরে চারপাশটা সুঘ্রাণে ভরে গেছে। এত ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ এর আগে আমি কখনোই পাইনি।
তারপরে আমি চোখ খুললাম, চোখ খুলে যখন একটু উঠে বসলাম, বসার পরে বিছানায় দেখি আমার বিছানার এক প্রান্তে সে কে যেন একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। তারপর আমি উঠে বসলাম, বসার পরে আমাকে সালাম জানালো খুব নরম মিষ্টি কণ্ঠে, মেয়েলি কণ্ঠে সালাম জানানোর পরে আমি সালামের উত্তর নিলাম, নেয়ার পরে বলতেছি, কে তুমি? তখন সে মেয়েটা আমাকে বলতেছে, আমার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকী, আমি আর কেউ না, আপনি আমাকে ওই 7টা দুষ্টু জিনের হাত থেকে বাঁচিয়েছেন, আর এই জন্য আপনাকে আমি স্বাগতম জানাতে আসছি, আপনার সাথে দেখা করতে আসছি, আপনাকে দেখতে আসছি। আমি অসুস্থতা থাকার জন্য ওরা এতটাই মারধর করেছে যে কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি, আর আমি অসুস্থ থাকার কারণে আপনার কাছে আসতে পারিনি, আপনাকে কৃতজ্ঞতা জানাতে পারিনি, সেজন্য আমি এতদিন আসতে পারিনি। তারপরে ওই আয়েশা সিদ্দিকা আমাকে একটা কথা বলল, বলতেছে যে আপনি যেগুলো করতেছেন এগুলো বাদ দেন, এগুলো ছেড়ে দেন, আল্লাহর পথে চলে আসেন, তওবা কাটেন, আপনি যা করতেছেন এটা ভালো কিছু করতেছেন না, এটা কালো জাদু, কালো জাদু কি ভালো কিছু হতে পারে না, এটা সবসময় খারাপের দিকেই যায়। আয়েশা সিদ্দিকা যখন আমাকে এই কথাটা বলতেছে তখন আমার ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে দিল, মনে হলো নিজেকে নিজের কাছে খুব পাপী মনে হচ্ছে। তারপর আমি অনুভব করতে পেরেছি যে আমি যা করতেছি এটা ঠিক করতেছি না। তখন আমার মাথায় চিন্তা আসলো যে ঠিক আছে, আমি এগুলো সব ছেড়ে দিব, ছেড়ে দিয়ে একটা ব্যবসা করব, একটা ব্যবসা করে নিজের মতো করে নিজে সুখী সংসার থাকবো। এদিকে আমার বউ নীরা, ও খুব ভালো মেয়ে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ও খুব ভালো ভদ্র পদ্রাশীল একটা মেয়ে, ও আমাকে প্রচন্ড ভালোবাসে। সেই নীরা এর ভিতরে একদিন আমার ঘরের ভিতরে কি কারণে যেন ঢুকেছে। নীরা সাধারণত আমার ঘরে কখনোই ঢুকে না, আমি যেই ঘরে তপস্যা করি ওই ঘরে কখনোই ঢুকে না। ও সবসময় জানে যে আমি ওই ঘরের ভিতর লুকাইয়া করি, আসলে যে আমি ওই ঘরে লুকাইয়া করি না, আমি যে আসলে তপস্যা করি সেটাও কখনোই জানতো না। তারপরে নীরা যখন ঢুকলো ঘরের ভিতরে, ঢুকে দেখে যে আমার ঘরের ভিতরে কালো কালো দেবীর ছবি, তারপরে কিছু মাথার হাড় গুলি কঙ্কাল, এগুলো দেখে নীরার আর বুঝতে বাকি রইলো না যে আমি আর যাই হোক ভালো কিছু করতেছি না, সেটা নীরা বুঝতে পারছে। বুঝতে পারার পরে নীরা আমাকে বলতেছে, দেখো তুমি যেটা করতেছো এটা ঠিক করতেছো না। আর নীরা আমার ঘরে যাওয়ার কারণ হচ্ছে এই আয়েশা সিদ্দিকা নীরাকে অনেকবার অনেকবার স্বপ্নে এসে দেখা দিয়ে বলছে, কিন্তু যখন আয়েশা সিদ্দিকা বারবার নীরার স্বপ্নে আসতেছে, নীরা বুঝতে পারতেছে না যে এটা কি সত্যি না স্বপ্ন, সত্যি না স্বপ্ন, একই স্বপ্ন 7 দিন 8 দিন এরকম দেখে, কিন্তু নীরা কখনো বুঝতেই পারে না যে আসলে বিষয়টা কি। তারপরে নীরা একদিন কৌতূহল বশতে এই আমার ঘরে ঢুকলো, ঢোকার পরে তারপরে এই পরিস্থিতি দেখলো, দেখার পরে নীরা আমাকে রিকোয়েস্ট করলো, হাত জোর করে আমার কাছে বলল যে আপনি তওবা কাটেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে তারপরে এই পাপের পথ থেকে ফিরে আসেন। আমি ভাবলাম যে ঠিক আছে, আয়েশা ও সিদ্দিকাও যখন আমাকে বলছে, নীরাও বলতেছে, আমি তাহলে পাপের পথ ছেড়ে দিয়ে নতুন করে একটা জীবন যাপন করব। ঠিক যাই বাবা, আমি একটা মুদির দোকান দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে, সেই জন্য আমার এখানে প্রচুর বেচা কিনার চাপ হচ্ছে। চাপ হওয়ার জন্য আমি নীরার ভাই তরিকুল আছে, নীরার ছোট ভাই, সে তরিকুলে নিয়ে এসে আমার ব্যবসায় ওর সাথে বসাইলাম। এরকম করে আমার আরো মাস 6 কেটে গেল। কেটে যাওয়ার পরে আমার হঠাৎ মাথায় আসলো যে আমারও তো বাবা মা রয়েছে, আমারও তো একটা ফ্যামিলি রয়েছে, তারা কোথায়? তখন আমি তাদের খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখি যে আমার বাবা অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে, আমার মা অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে, তারা আজও আমার পথ চেয়ে বসে আছে। তখন তাদেরকে আমি আমার বাসায় নিয়ে আসলাম, এসে নীরার সাথে পরিচয় করিয়ে দিলাম, তরিকুলের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা সবাই মিলে খুব সুখে শান্তিতে ভালোই একটা দিন কাটাচ্ছি। এর আগে যে আমি যত পাপ করেছি, সে পাপের ফল যে আমাকে এভাবে পেতে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি যে এর ফল এতটা ভয়ঙ্কর হবে। আমরা এরকম সুখে শান্তিতে জীবনযাপন করতেছি, এর ভিতরে আমার জীবনে আবার সেই কালো অধ্যায় নেমে আসলো, যেটা আমি কখনোই চাইতাম না। সেই কালো অধ্যায় আবার আমার জীবনে নেমে আসলো। হঠাৎ করে একদিন সেই কবির কাকা আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে জোরে জোরে ডাকতেছে, শাকিল, শাকিল বাসায় আছিস শাকিল?
তখন নীরা বাসার ভিতর থেকে বের হয়ে আসলো, এসে বলল যে কে আপনি? আর সে তো বাসায় নেই, সে এখন দোকানে আছে। তারপর বলছে আচ্ছা ঠিক আছে মা, সে আসলে তুমি বইলো যে তোমার কবির কাকায় যেতে বলছে, কবির কাকায় যেতে বলছে। এটা শুনে নীরা বলল আচ্ছা কাকা ঠিক আছে, আমি বলে দেব। রাতে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে নীরা আমাকে বলল যে কবির কাকা এসেছিল। কবির কাকার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল, আমার মাথায় আমার মুখে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। এটা দেখে নীরা বলল যে এ কে এই কবির চাচা? তারপর আমি নীরাকে পুরো ঘটনাটা খুলে বললাম যে আসলে কে এই কবির কাকা। নীরাকে বলার পরে নীরা প্রচন্ড ভয় পাচ্ছে, মা ভয় পাচ্ছে, বাবা ভয় পাচ্ছে, সবাই বলতেছে তুমি আর যেও না, তুমি এখন যে পরিস্থিতিতে আছো খুব ভালো আছো। এইদিকে নীরা মা হতে চলেছে, নীরা খুব অসুস্থ। নীরা সে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে যে তুমি যেও না। এখন কবির কাকা হচ্ছে আমার শিক্ষাগুরু, তার জন্য এত দূর আসা, তাকে আমি কি করে অসম্মান করি বা তাকে কিভাবে ফেলে দিই? আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই, আমি কাকার সাথে দেখা করেই চলে আসব। আমি কাকার সাথে যখন দেখা করতে গেছি তখন কাকা আমাকে বলতেছে যে বাবা শাকিল, তোরে তো অনেকদিন দেখি নাই, তুই বিয়ে করলি, মিষ্টি খাওয়াইলি না, সেই জন্য আসলাম তোর সাথে একটু দেখা করতে। তারপর আমি কাকাকে কিছু বলতে যাব, এর ভিতরেই কাকা আমাকে বলল যে তুই কি বলতে চাচ্ছিস আমি সবটাই বুঝতে পেরেছি, তার আগে তুই আমার একটু কথা শোন। তুই তো সবকিছু ছেড়ে দিয়েছিস, আমার জন্য শেষমেশ একটা কাজ তোর করে দিতে হবে বাবা। এই কাজটা তুই না করে দিলে আমি যে কোথাও গিয়ে শান্তি পাবো না। এই কথা শুনে আমি বললাম যে কাকা কি এমন কাজ যে তোমার করে দিতে হবে, তা না হলে কোথাও শান্তি পাবে না? তখন সে আমাকে এক পীর সাহেব হুজুরের কথা বলল যে এই হুজুরে মারা গিয়েছে, তার কবরটা অমুক জায়গায় রাখা হয়েছে, তার কবর থেকে তার মাথার হার আর ডান হাতের বৃদ্ধাঙ্গুল এই দুটো আমার লাগবে। এই দুটোর কথা যখন বলেছে তখন আমি কাকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কাকার দিকে যখন তাকিয়ে রইলাম তখন কাকা আমাকে বলল দেখো বাবা, তুমি ও মনির সেই ছোটবেলায় আমার কাছে আসছিলে, আমি কিন্তু তোমাদের দুজনকে খুব হাতে ধরিয়ে কাজ শিখিয়েছি। আজ আমার এত বড় একটা বিপদ পড়েছে, এখন তুমি আমাকে একটু হেল্প করবে না? তাহলে আমাকে সাহায্য করবে কে? আর আমি যাই হোক তোমার কিন্তু শিক্ষাগুরু। এরকম ইমোশনাল কিছু কথা বললো। কিছু কথা বলার পরে আমি ভাবলাম যে ঠিক আছে কাকা, এটাই কিন্তু আমার জীবনের শেষ কাজ, আমি কিন্তু আর কখনোই কাজ করব না। তখন কাকা বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আমি সেই রাতেই বললাম যে আমি আগামীকালকে চলে যাব, গিয়ে আগামীকাল রাতে সোমবার রাত আমি গিয়ে সেই কবর থেকে মাথার ঘুলি আর ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ে আসব। এই আশ্বাস দিয়ে কাকাকে পাঠিয়ে দিলাম আর কাকাকে বললাম যে কাকা তুমি অমুক জায়গায় থেকো, আমি তোমার জন্য এগুলো নিয়ে আসব। কাকাকে আশ্বাস দিয়ে চলে গেলাম। আমি বাসায় আসলাম, আসার পরে সারাদিন আমার ভালোই কাটলো। রাত হলো যখন, রাত আনুমানিক 11টা 11:30 ঠিক তখন আমি বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হওয়ার নয় নীরা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমি একটু কাকার সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা শুনে নীরা মন খারাপ করে আমাকে জড়িয়ে ধরলো আর আমার হাতে পায়ে ধরলো, বললো যে এত রাতে তুমি যেও না, কারো কোনো ক্ষতি করো না, দেখো আমার অবস্থা ভালো না, আমি একটা অসুস্থ মানুষ, ঘরে বৃদ্ধা বাবা মা রয়েছে, তুমি এদেরকে রেখে যেও না। আমি বললাম যে সমস্যা নাই, আমি যাবো আর আসবো, আমি বেশি রাত করব না, আমার রাত হাই 11 একটা কি 2টা বাজতে পারে, এখন তো 11টা বাজে, 1টা 2টার ভিতরে আমি বাসায় ফিরে আসব। এই আশ্বাস দিয়ে নীরাকে আমি বাসা থেকে বের হলাম। বের হয়ে যে কাকা যে লোকেশন দিয়েছে ওই লোকেশনে গেলাম, গিয়ে দেখতেছি একটা নতুন কবর, কিন্তু এই কবরে হাত দেওয়ার মতো সাহস আমার হচ্ছিল না। আমি কখনো কোনো কিছু ভয় পাই না, কিন্তু ওই দিন আমার ভয়ে হাত পা কাঁপতেছে। আমার হাতে ছিল একটা ধারালো অস্ত্র, সেই অস্ত্রটা নিয়েছিলাম কাকার কথা মতো, যাতে ওই হুজুরের মাথা আর হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আনতে পারি। সেই জন্য আমার মনে শুধু একটাই প্রশ্ন যে কাকার এই কাজটাই শেষ কাজ, তারপরে আমি আর জীবনে কোনো কাজ করব না। আমি প্রচুর ভয় পাচ্ছি, কেন পাচ্ছি জানি না, কিন্তু আমার মনে তো একটাই কথা যে কাকার এই কাজটা শেষ কাজ আমার করেই দিতে হবে।
তখন আমি কবর খুঁড়তেছিলাম। কবর খোঁড়ার সময় আমি একটা বিষয় লক্ষ্য করলাম, নোটিস করলাম, সে বিষয়টা হচ্ছে আমি যখন কবরের মাটি ছালাচ্ছি তখন মনে হচ্ছে পাশে ঝড় বন্যা বয়ে যাচ্ছে। প্রচন্ড গতিতে ঝড় উঠতেছে। ওই কবরস্থানটা মনে হচ্ছে ছিঁড়ে ফিরে যাবে এমন একটা পরিস্থিতি। কিন্তু আমি কোনো কিছুর তোয়াক্কা করলাম না। আমি আমার মতো করে আপন মনে কবর খুঁড়েই যাচ্ছি, খুঁড়েই যাচ্ছি। কবর খুঁড়ে একটা সময় সেই হুজুরের লাশটা বাইরে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আমি এক কোপে হুজুরের কল্লাটা ঘাড় থেকে আলাদা করে দিলাম। আলাদা করে তারপরে তার বৃদ্ধাঙ্গুলটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে মনে হচ্ছে কবরের ভিতরে অসংখ্য লোক, হাজার হাজার মানুষ কান্না করতেছে আর বলতেছে, আমরা পারলাম না, আমরা পারলাম না। আর তুমি শাকিল যে কাজটা করলা ভালো করলা না, এর ফল তোমায় পেতে হবে। আমি এই কথার দিকে কোনো কিছুই দিলাম না, কোনো ভ্রূক্ষেপই দিলাম না, কোনো কেয়ারই করলাম না। আমি আমার মতো করে সেই বৃদ্ধাঙ্গুলার মাথা নিয়ে এসে কাকার কাছে দিলাম। কাকার কাছে দিয়ে আমি আমার মতো করে বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে আমি পরের দিন সকালবেলা যখন আমি দোকানে যাব, দোকানের জন্য প্রস্তুতি নিচ্ছি, নীরাকে ডাকতেছি। নীরা কোথাও সাড়া দিচ্ছে না। নীরা সাড়া দিচ্ছে না দেখে আমি একটু ভয়ই পেলাম যে কালকে রাতে কিছু করলাম সেজন্য আবার কিছু হলো নাকি? আমি ঘুম থেকে উঠে কাউকে দেখতে পাচ্ছি না। তারপরে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। খাবার টেবিলে যাওয়ার পরে দেখি আমার মা তার ঘাড়টা ৪৪০ ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘাড়টা মনে হচ্ছে কেউ রাগে ক্ষোভে প্রচন্ড গতিতে ভেঙে উল্টো করে ঝুলিয়ে রাখছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে মায়ের কাছে গিয়ে যখন মায়ের ধরে কান্না করতেছিলাম, তখন দেখি আমার বাবার দেহটা দুমড়ে মুচড়ে কেউ মনে হচ্ছে প্রচন্ড প্রতিশোধ নিচ্ছে। এতটা ভয়াবহ কষ্ট দিয়ে আমার বাবাকে মেরেছে, মনে হচ্ছে ওর যত রাগ অভিমান ছিল সব আমার উপরে ঝেড়ে দিয়েছে, আমার বাবার উপরে। বাবাকে যখন দড়িয়ে ধরে কান্না করতেছিলাম, দৌড়ে বাবার কাছে গেলাম, দেখি পাশে কিচেন রুমে, রান্না করার রুমে আমার বউয়ের ডেড বডি পড়ে আছে। আমার বউটা তখন গর্ভবতী ছিল। সে প্রচুর ব্লিডিং হওয়া অবস্থায় সে মরে পড়ে আছে। এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার পুরো ফ্যামিলিটা এক মুহূর্তে কিভাবে এরকম নিঃস্ব হয়ে গেল? আমি পুরোপুরি ভেঙে গেছি। আমি তখন শাকিলকে খবর দিলাম। শাকিল তখন দৌড়ে আসলো দোকান থেকে। শাকিল তখন সারারাত দোকানে ছিল। আমি না থাকায় গতকাল সারারাত শাকিল দোকানে ছিল। যখন আমি শাকিলকে খবর দিলাম, শাকিল দৌড়ে বাসায় এসে দেখে এই পরিস্থিতি। আমি এমনভাবে মানসিকভাবে ভেঙে পড়েছি যা আমি বলে বোঝাতে পারব না। আমি শুধু ভাবতেছি যে কালকের এই জন্যই মনে হয় এত কিছু হয়েছে। আমার মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন ছিল যে কালকে রাতে এর ওই জন্যই মনে হয় এরকম কিছু হয়েছে। আমি রাগে ক্ষোভে কাকার কাছে সেই অস্ত্রটা নিয়েই গেলাম। গিয়ে কাকার আমার খুব রাগ যে এক কোপে কাকার ঘাড় থেকে আলাদা করে দিব মাথাটা। কিন্তু আমি কাকার কাছে গিয়ে কাকার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। পরবর্তীতে তাকে খুঁজতে, খুঁজতে যখন তার বাসায় গেলাম, তখন আমি শুনি কাকাও কালকে রাতের পরে সারারাত কি যেন করার পরে সকালবেলা উঠে সবাই দেখে যে সে মরে পড়ে আছে। এটা কিসের জন্য হয়েছে, কি কারণে হয়েছে কেউ জানে না। এটা দেখে আমি একটু অবাক হলাম আর একটু ভাবলাম যে কি এমন হলো যে কারণে এমনটা হলো? তখন আমি এমনভাবে ভেঙে পড়েছি, ওইখানেই আমি সেন্সলেস হয়ে গেছি। সেন্সলেস হওয়ার পরে আমার কোনো হুঁশ ছিল না। বেশ কিছুদিন পরে আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশে শুধু তরিকুল রয়েছে, আর কেউ নেই। সবাই আমার বিষয়টা জেনে গেছে, জানাজানি হয়ে গেছে। সবাই আমাকে ঘৃণা করতেছে, আমাকে একা করে দিয়েছে। আমি এখন একা, পুরোই একা। আমার পাশে কেউ নাই শুধু তরিকুল ছাড়া। তখন আমি তরিকুলকে জিজ্ঞেস করলাম যে, "তরিকুল কি হয়েছে?" তরিকুল তখন আমাকে বলল যে, "ভাইয়া আপনি এই সেন্সলেস হয়ে পড়ে আছেন আজকে অলরেডি ২৭ দিন হয়ে গেছে। আপনি এই ২৭ দিনে একবারের জন্য চোখ খুলেন নাই, আর কি যেন মনে বিড়বিড় করে বলেছে, ওরা আসছে, ওরা আসবে, ওরা আসছে, ওরা আসবে, আবার মারবে, আবার মারবে। এরকম কি বলতেছেন, কি সব বলতেছেন জানি না। এগুলো দেখতেছি আপনাকে আজকে ২৭ দিন ধরে।" তখন আমি তরিকুলের কথা শুনে একটু অবাক হয়ে উঠে বসলাম যে আমি ২৭ দিন সেন্সলেস হয়ে পড়ে আছি। তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, নামাজ পড়ে খুব কান্নাকাটি করতেছিলাম। কান্নাকাটি করতে একটা পর্যায়ে আমি সেই নামাজের হোগলাই সিজদায় শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরেও আমি একটু ঘুমের মতো পড়েছি। ঘুমের মতো পড়ার পরে
আমার সেই ঘ্রাণ, সেই সুঘ্রাণ, ঘ্রাণটা খুব পরিচিত। আর তারপরে দেখলাম আমার সেই জায়নামাজের সামনে কেউ একজন এসে দাঁড়ালো, সেই সাদা। তারপরে আমার আর বুঝতে বাকি রইল না যে এ আর কেউ না, এ হচ্ছে আয়েশা সিদ্দিকা। তখন আয়েশা সিদ্দিকা এসে নরম কণ্ঠে আমাকে বলল, "আসসালামু আলাইকুম, ভালো আছেন?" তখন আমি আয়েশা সিদ্দিকার সালাম নিয়ে বললাম, "ওয়ালাইকুম আসসালাম।" তখন আমি আয়েশা সিদ্দিকাকে বললাম যে, "আমি ভালো নেই। আমি ভালো কি করে থাকবো? আমার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে।" তখন আয়েশা সিদ্দিকা বলল যে, "আপনার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এখন শুধু আপনি বাকি। আপনারও তিলে, 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 তিলে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে তারপর আপনাকে মারা হবে।" তখন আমি বললাম যে, "কি কারণে? কি এমন হলো যে কারণে আমার এই পরিস্থিতি হলো?" তখন আয়েশা সিদ্দিকা আমাকে বলল, "আপনাকে যার মাথা আনতে বলছে, আপনি কি জানেন সে কে?" তখন আমি বললাম যে, "না, আমি তো জানি না।" তখন বলল যে, "সে হচ্ছে একজন পীর সাহেব। আর সে জানে তার মাথা ও বৃদ্ধাঙ্গুল দিয়ে কালো জাদু করা হবে। সেইজন্য সে তার সঙ্গে থাকা ১,০০০ জিনকে আদেশ দিয়ে রেখেছিল যে, আমি মরার পরে আমার দেহ পাহারা দেবা তোমরা। তোমরা হচ্ছে আমার দেহরক্ষী। আমার দেহটাকে সুন্দর করে পাহারা দিয়ে রাখবে।" এই কথা শুনে আমি অবাক হয়ে আয়েশা সিদ্দিকাকে কিছু জিজ্ঞাসা করতে যাব। ঠিক সেই মুহূর্তে আয়েশা সিদ্দিকা আমাকে বলল, "আমি এই ঘটনাটা আগে থেকেই জানতাম। আমি যে আপনাকে বলবো তার আগেই আপনার কাকা আমাকে ধরে বন্দী করে ফেলেছে। আর আপনার কাকার কাছে এতটাই ব্ল্যাক ম্যাজিক এর পাওয়ার ছিল যে কারণে আমি ছুটে আসতে পারিনি আর আপনাকে বলতেও পারিনি।"